একটা প্রশ্ন আমি এক্ষেত্রে করবো আপনাকে, মানে আমি লোভ সামলাতে পারছি না, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা যখন নিয়ে এলেনি, বঙ্গভঙ্গের সময় থেকে বাঙালির উপরে আঘাত আসা শুরু, মানে ব্রিটিশের প্রথম বঙ্গভঙ্গের প্রস্তাব, তারপরে সত্যি সত্যি বঙ্গভঙ্গ হলো দেশ ভাগের মধ্যে দিয়ে, তার অঙ্গ হিসেবে বঙ্গভঙ্গ হলো। কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার আগেই, অনেকটা আগে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রথম দীক্ষান্ত ভাষণ রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এলেন বাংলা ভাষায় দেওয়ার জন্য, এবং সেই প্রথম সমস্ত ট্র্যাডিশন ব্রেক করে, আগে ইংরেজিতে ভাষণ দেওয়া হতো, দেশীয় ভাষা অনুবাদ হতো, সেবার বাংলায় ভাষণ দিলেন রবীন্দ্রনাথ, ইংরেজি ভাষায় তা অনুবাদ করে দেওয়া হলো ছাত্রছাত্রীদের হাতে। উল্লেখযোগ্যভাবে মুসলিম লীগের ছাত্র সংগঠন সেই সমাবর্তন অনুষ্ঠান বয়কট করল, এলো না তারা। তারও প্রায় বছর দশেক বাদে বা আরো বেশি বাদে দেশভাগ হয়েছে। তাহলে কি এমন ঘটলো চন্দ্রচূড় বাবু, এটাই আপনার কাছে আমার প্রশ্ন, যারা কথায় কথায় রবীন্দ্রনাথকে আশ্রয় করতেন, রবীন্দ্রনাথ আওড়াতেন, আমি আওড়ানোর শব্দটা খুব সচেতনভাবেই ব্যবহার করছি, কারণ এটা আওড়ানোই মনে হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে, তারা বাংলা ভাষাটাকে সরকারি কাজকর্মে কেন বাধ্যতামূলক করতে পারলেন না? কেন এত বছর পরে একটা সরকারকে সে সিদ্ধান্ত নিতে হচ্ছে, সেই সরকারকে যারা নাকি উত্তর ভারতীয়, যারা নাকি আমাদের উপরে সমস্ত বহিরাগত উত্তর ভারতীয় সংস্কৃতি চাপিয়ে দেবে, হিন্দুস্তান এই নিয়ে নাকি এ রাজ্যে বিজেপি ঢুকবে। আমি তো দেখলাম হিন্দি তো জোরের কথা, ইংরেজিতেও তাড়ানোর বন্দোবস্ত পাকাপাকি হয়ে গেল, বাংলাতেই সবকিছু হচ্ছে, কেন সময়টা লাগলো চন্দ্রচূড় বাবু? অনির্বাণ, এই যে হিন্দি চাপিয়ে দেওয়ার যে বিতর্কটা তৈরি হয়েছে, এটা একটা কৃত্রিম বিতর্ক এবং এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তার কারণ মহাত্মা গান্ধী যখন হিন্দি প্রচার সভা নিয়ে বাংলায় আসেন, সেখানে হিন্দি প্রচার সভার প্রথমে সভাপতি ছিলেন সুভাষচন্দ্র বসু, পরবর্তীকালে হন ডক্টর বিধানচন্দ্র রায়। সংসদে যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যখন ডিবেট হচ্ছে যে হিন্দিকে আস্তে আস্তে ইংরেজিকে সরিয়ে কেমন করে হিন্দি নিয়ে আসা যায়, সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা বক্তা ছিলেন তারা বাঙালি সদস্যরা। ফলে এই যে একটা ভাষার মধ্যে বিরোধ তৈরি করা, এটা শুধু একটা রাজনৈতিক তরজা ছাড়া আর কিছু নেই, এর কোনো সারবত্তা নেই। এখানে হিন্দিকে একটা ল্যাঙ্গুয়েজ অফ কানেকশন, গোটা ভারতবর্ষে সবাই তো বাংলা বলবে না বা সবাই ইংরেজি বলবে না, একটা ভারতীয় ভাষাকে বেছে নেওয়া, একটা ল্যাঙ্গুয়েজ অফ কানেকশন, তার মানে অন্য ভাষাকে নিচু করা নয়। এই যে ভাবনা চিন্তা যেটা ছিল, এই ভাবনা চিন্তাটা শ্যামাপ্রসাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা রয়েছে এবং গভীর চিন্তা রয়েছে। এটা শুধু ওপর প্রতীকই নয়। রবীন্দ্রনাথের যে বক্তৃতা কলকাতা ইউনিভার্সিটি তিনি কথা বললে, সেটা একটা মানে প্রতিবাদ এবং একটা গুরুত্বপূর্ণ ঘোষণা, কিন্তু তার নিচে অনেক গুরুত্বপূর্ণ গভীর ভাবনা রয়েছে যে বাংলা ভাষাকে কেমন করে ব্যবহার করা যেতে পারে টেকনিক্যাল সাবজেক্টে, যেমনি সায়েন্স অ্যান্ড টেকনোলজি সাবজেক্টে অনেকে আপত্তি করেন যে বাংলা কেমন করে ইউজ করব, সেখানে শ্যামাপ্রসাদ তারও একটা সমাধান দেখিয়ে দিয়ে গেছে। তিনি মানে গোঁড়া মানে একটা রিজিওনাল ফিগার ছিলেন না, রাজনীতিবিদ ছিলেন না, তার বিস্তৃত তার দর্শন। সেখানে আমরা সেই যুগের যারা বড় রাজনৈতিক নেতারা, সুভাষচন্দ্র থেকে শুরু করে শ্যামাপ্রসাদ অব্দি, আমরা সবারই মধ্যে সেই চিন্তা ভাবনাটা দেখতে পাই যে বাংলাকে কেমন করে উন্নত করা যায়, বাংলা শিক্ষার কেমন করে প্রসার করা যায়, এবং সেটা করলে অন্য ভাষার সঙ্গে বিরোধ তৈরি হবে তা নয়, ইংরেজিও সমানভাবে শেখানো যেতে পারে, হিন্দির প্রসারও সেইভাবেই হতে পারে, যাতে সব ভাষাতেই। চন্দ্রচূড় বাবু, এই বিরোধটা কতটা আপাত ছিল এবং কতটা সিউডো ছিল, ছদ্ম ছিল, আমি সেটা বলে অয়ন্দা আমি তোমাকে ওভার করবো তোমার কাছে। সেটা হচ্ছে রাহুল সাংকীর্তন বিহারে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতাদের অন্যতম, তার একটি মূর্তি ভাঙাকে কেন্দ্র করে আসানসোলে ইতিমধ্যে এ রাজ্যে প্রচুর শোরগোল হচ্ছে, অত্যন্ত খারাপ কাজ, যারাই করে থাকুক, কোনো দুষ্কৃতির কাজই হবে নিশ্চিতভাবে। কিন্তু বিহারে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা রাহুল সাংকীর্তন হিন্দিকে রাষ্ট্রভাষা হিসেবে চালু করার পক্ষে এতটাই উচ্চ কণ্ঠী ছিলেন, তাই নিয়ে তার সঙ্গে কমিউনিস্ট পার্টির বিরোধ, এবং আমরা জানি না যারা আজকে তাকে নিজেদের লোক বলে দাবি করছেন এবং কমিউনিস্ট বলে নাকি রাহুল সাংকীর্তনের মূর্তি ভাঙা হয়েছে, সেই রাহুল সাংকীর্তন 1948 সালে নিজের জীবদ্দশায় কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কৃত হয়। আমি অনির্বাণ, তোমার চন্দ্রচূড় বাবুর কাছে যে প্রশ্নটা ছিল সেটার সূত্র ধরে আমি বলরাম বাবুর কাছে যেতে চাইবো, তবে তার আগে একটু দেখে নিই পবিত্র সরকার, তারপরে সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, তাঁরা কিভাবে দেখছেন এই পদক্ষেপকে। এটা তো ভালো সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারকে অনেকগুলো কাজ করতে হবে, ভাবতে হবে যে কোন বাংলা, সাধু বাংলা না চলিত বাংলা। বেশ, আমি ধরে নিচ্ছি চলিত বাংলা হবে, কিন্তু সব সরকারি কর্মচারী
চলিত বাংলা স্বচ্ছন্দ কিনা, তারা বাংলা লিখতে পারেন কিনা, বাংলা ভাষা পরিভাষাগুলো জানেন কিনা, বানান জানেন কিনা, এ সম্বন্ধে আমার মনে হয় একটু প্রশিক্ষণের ব্যবস্থা করলে ভালো হয়। আর একটা কথা আমি এখানে জুড়ছি, এখানে বাংলা সরকারি স্কুলগুলোতে বা বেসরকারি স্কুলগুলোতে বাংলা পড়ানোর একটা ব্যবস্থা, ইংরেজি মাধ্যম স্কুলগুলোতেও বাংলা পড়ানোর একটা ব্যবস্থা যদি সরকার সিদ্ধান্ত নেন, আমার মনে হয় সেটা ভালো হবে। তাহলে বাংলা ভাষার প্রতি একটু ভালোবাসা জন্মাবে। এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাচ্ছি। বাংলা ভাষার মর্যাদা এতে রক্ষিত হবে এবং আরো একটু উঠে উঠবে। বাংলা ভাষাতেই কাজকর্ম হওয়া উচিত। তবে এই সঙ্গে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের বাংলায় অনেক অবাঙালি বসবাস করেন, কাজকর্ম করেন, তাদের সাথে হয়তো একটু অসুবিধা হবে। তো সেক্ষেত্রে বাংলা ভাষার সঙ্গে যদি একটা ইংরেজি ভাষা ভালো হয়, এটা সরকার ভেবে দেখতে পারেন। কিন্তু এটা দরকার ছিল অনেকদিন আগে, এটা যে হয়েছে এতে আমি খুব খুশি, স্বাগত জানাচ্ছি। আমি বলরাম বাবুর কাছে যাব যে বিনোদ ঘোষাল কিছুক্ষণ আগে বললেন না, বাঙালি আসলে দায়ী, ভালো বাংলা ভাষার প্রতি, মাতৃভাষার প্রতি ভালোবাসা তাদের নেই কেন? আসলে কংগ্রেস সরকার ছিল এই বঙ্গে দীর্ঘদিন, বাম আমল ছিল দীর্ঘদিন, 15 বছর মমতা বন্দ্যোপাধ্যায় শাসন করে গেলেন, আর শুধু দাগিয়ে দিয়ে গেলেন যে বিজেপি অবাঙালি, বিজেপি বহিরাগত। বাঙালিকে কতটা মানে বাংলা ভাষাকে আমরা কতটা সম্মান দিতে পেরেছি বিগত দিনগুলোতে, কেন দিতে পারিনি? না না, বাঙালিদের সঙ্গে অত্যাচার আজকে থেকে হচ্ছে না, সেই ব্রিটিশ আমল থেকে হচ্ছে। এই যে পুরো আমাদের বাংলার যে উপমহাদেশের মতো একটা বিরাট অংশ, যেখানে একদিক থেকে ব্রহ্মদেশ থেকে আর উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, এই যে বৃহৎ অংশ, আপনার মনে আছে রেঙ্গুনে প্রচুর লোক বাংলা কথা বলতো। ঠিক। উড়িষ্যা, বালেশ্বর, এমনকি পুরীতেও বাংলা ভাষায় কথা বললে তারা বোঝে। আপনি জামশেদপুর, ছোটনাগপুরের বিভিন্ন অঞ্চল যান, সেখানে বাংলা বোঝে। নেপালের একটা বিরাট অংশ বাংলা বোঝে। তাহলে আজকে আমরা কোন অবস্থায় এসে পৌঁছলাম যে বাঙালি তার বাঙালি সংস্কৃতি ছাড়তে ছাড়তে একটা ছোট্ট জায়গার মধ্যে আবদ্ধ হয়ে গেছে। এটা একটা দিক। আর একটা সাংঘাতিক ঘটনা ঘটেছিল 1931 সালে। ডক্টর গঙ্গাধর অধিকারী একটা থিওরিয়াম করেছিলেন, যাতে বলা হয়েছিল এই ভারতবর্ষ একটা জাতিগোষ্ঠীর মধ্যে নয়, তারা 17টা বিভিন্ন অংশের সঙ্গে যুক্ত। যে কারণে তারা লাগিয়ে দিতে চেয়েছিল যে বাঙালির সঙ্গে উড়িষ্যার লোক, বাঙালির সঙ্গে রাজস্থানের লোক, সাউথ ইন্ডিয়ার লোক, যাতে রেগুলার এই ঝামেলাটা থাকে, ফলে বাঙালি তার নিজস্ব সংস্কৃতি নিয়ে বিকশিত না হতে পারে। ঠিক এই জায়গায় আমাদের আঘাত কে কি শুদ্ধ ভাষায় বলছে না চলিত ভাষায় বলছে, সে তার স্বপ্নটা দেখছে বাংলায়। আমি স্বপ্নটা বাংলায় দেখছি। আমি লেখার সময় যদি কোনো জায়গায় টার্মিনোলজির ক্ষেত্রে কোনো অসুবিধা হয়, আমি সেখানটা ইংরেজি লিখব, পরবর্তী সময় আস্তে আস্তে শিখে যাব। আমি যেহেতু ফটোগ্রাফি দুনিয়া থেকে পড়াশোনা করে এসেছি, সেখানে একটা কথা বলা হয় সার্কেল অফ কনফিউশন। আমরা বাংলাদেশের একটা টার্মিনোলজি ব্যবহার করতাম, চক্রবৃত্ত, যেটা সার্কেল অফ কনফিউশন। অনেকে যারা ফটোগ্রাফি নিয়ে আলোচনা করেন তারা এই বিষয়টা খুঁজে পাননি। পরবর্তী সময় আমি তাদের দেখালাম যে এই বিষয়টা বলা হয় বাংলায় চক্রবৃত্ত। তারা বললেন এই নতুন কথা শিখলাম। এরকম নতুন জিনিসগুলো শিখতে শিখতে একটা টাইমে আমরা শিখবো বাংলার প্রকৃত তার যে ভাষার একটা বিরাট ভান্ডার আমাদের লুপ্ত হয়ে গেছে, সেগুলো তো আমাদের শিখতে হবে।